আমি ওর মুখ থেকে শেষ মা ডাকটাও শুনতে পাই নাই। ওখানে কি বলতেছিল, মা বলতেছিল, আমার বাচ্চা কতক্ষণ না চিল্লাইছে মা বাঁচাও। সারা দুনিয়াটা মনে আমার কাঁধের উপর দিয়ে কেন জানি আমার মনে হয়েছিল চিল্লায় মনে কাঁদলে একটু ভালো লাগবে। আমি চিকির বেড়া চাঁদে কাঁদছি, আমি অনেক চিল্লায় কাঁদছি মনটা না হালকা করতে, কিন্তু হালকা তো হয় না। আমরা কি বেঁচে থাকা অবস্থায় কি বিচার দেখে যেতে পারবো, এটাই এখন আমরা সন্দেহের মধ্যে আছি। হয়তো 4 আগস্ট গেলে ভাইয়াকে ফিরায় আনতাম। আগস্ট 2024 সন্ধ্যা 6টায় সারা দেশে চলছে কারফিউ। সেই কারফিউ চলাকালীন একজন বাবা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেওয়া সন্তানকে। একবার ছেলের বন্ধুদের কাছে খোঁজ নিচ্ছেন, আবার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন, কিন্তু খোঁজ পাচ্ছেন না তার ছেলের। অবশেষে ছেলের খোঁজ পেলেন বাবা, কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালের মর্গে পড়ে আছে ছেলের নিথর দেহ। বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ঘাতকের গুলি কেড়ে নিয়েছে 17 বছর বয়সী বড় ছেলের জীবন। বলছিলাম 4 আগস্ট মিরপুর 10-এ ঘাতকের গুলিতে প্রাণ হারানো শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের কথা। ছেলের নিথর দেহ চিরজীবনের জন্য স্তব্ধ করে দিয়েছে পুরো পরিবারকে। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের মাধ্যমে গণ অভ্যুত্থানের পর আমরা গিয়েছিলাম শহীদ আহনাফের পরিবারের কাছে। শুনেছিলাম শহীদ আহনাফের শোকাগ্রস্ত পরিবারের কথা, ছেলে হারানো মায়ের কথা, সন্তানকে জেতাতে পাশে থাকা বাবা শেষ মুহূর্তে সন্তানের পাশে থাকতে না পারার আত্মচিৎকারের কথা। খুব বকাবকি করতাম মাঝে মধ্যে, সামনে পরীক্ষা চলছে, তারপরে রাত 2-4টা পর্যন্ত তুমি মোবাইল দেখলে পরীক্ষা দিবা কখন? আমার ছেলে একেবারে ঘুমাচ্ছে। বন্ধুর মতো বড় ভাই হারানো ছোট্ট আরভিনের কথা। 36 জুলাই 2025 জুলাই অভ্যুত্থানের 1 বছর। শহীদ আহনাফের মৃত্যুরও 1 বছর। আমরা আবারও যাই তার বাসায়, জানতে চাই আহনাফ যে স্বপ্নের বাংলাদেশের জন্য জীবন উৎসর্গ করেছিল তার কতটুকু পেল তার পরিবার। তোর বাবা যখন কাঁদতে কাঁদতে এসে বলে যে তোমার ছেলে আর নাই, এরপরে আমি আর কিছু বলতে পারবো। তারপরে আমরা কিভাবে যে রাস্তার ওই পারে যাই, ওই পারে গিয়ে ইসলামী ব্যাংক হসপিটালে ওকে খোঁজাখুঁজি করি, ওখানেও তো ছিল না। তো ওইখানে আমার বড় ভাইয়ের মেয়ে, আমার ভাস্তি, ও হচ্ছে ওই ছবিটা ওইখানের একজন স্টাফকে দেখায়, যে হচ্ছে আহনাফকে অ্যাম্বুলেন্সে তুলে দেয় ওই অবস্থায়। ওই ছেলেটা বলে হ্যাঁ এই ভাইটাকে তো আমি অ্যাম্বুলেন্সে তুলে দিছি। এগুলা আমি জানি না, তখন আমার ওরকম সেন্স ছিল না। পরে আমার ভাস্তি আমাকে বলে এগুলা। তো এই ভাইটাকে আপনারা দ্রুত চলে যান, ওনার তো উনি তো অজ্ঞাতনামা, দ্রুত আপনারা সরদি হসপিটালে চলে যান, না হলে লাশ গুম করে ফেলতে পারে। তো এরপরে আমরা সরদিতে যাই, গিয়ে ওখানে পাই। আমি এতটা অপদার্থ মা যে ওই সময় আমি কেন এরকম আল্লাহ আমাকে জ্ঞান হারা করে দিল। ওই সময় আমি আমার ছেলেকে একটু জড়ায়ও ধরি নাই। এখন খুব আফসোস লাগে যে আমি একটু জড়ায়ও ধরলাম না ওরে।
আমি আসলে তখনও বিশ্বাস করতেছিলাম না যে আমার আনাফ নাই। রাস্তায় যখন ওর বয়সী বাচ্চাদেরকে দেখি বা ওর এলাকার মধ্যে যে বন্ধু বান্ধব গুলো আছে ওদেরকে যখন দেখি, তখন মনে হয় যে আমার আহনাফি হেঁটে যাচ্ছে। আজকেও কিছু বাচ্চাদেরকে দেখলাম পরীক্ষায় দিয়ে আসতেছে, খুব হয়তো বা পরীক্ষা ভালো হয়েছে, যার কারণে খুব খুশি খুশি মনে তারা আসতেছে। আমার আহনাফটাও তো এরকম আসতো খুশি মনে। ওর যে মামাতো বোন আছে একজন, ওর সাথে বেশি সে মানে বন্ধুর মতো, তো ওর সাথে ও এগুলা বিষয় নিয়ে আলোচনা করতো। তো ও বলতো যে তুমি এভাবে যে আন্দোলনে যাচ্ছ, তুমি তোমার আম্মুর কথাও চিন্তা করো না, তোমার যদি কিছু হয়ে যায়। তখন ও বলতো যে তোমার যদি কিছু হয়ে যায় এই দেশ তো দেশের মতোই থাকবে, এই দেশের জন্য করে তো কোনো লাভ নাই। তখন ও নাকি ওকে খালি বলতো যে দেখা যাবে, ওয়েট অ্যান্ড সি, দেখো আমরা কি করতে পারি। তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে আমি গর্ব করি যে আমার ছেলে দেশের জন্য তার নিজের প্রাণ দিয়েছে, এবং এই বাংলাদেশকে একটা যে 16 বছরের যে একটা আমরা মানে স্বৈরা শাসন ছিল, স্বৈরাচারদের একটা ঘাঁটি ছিল এখানে, সেই ঘাঁটিটা উৎখাত করতে পেরেছে। তো সেই ক্ষেত্রে একদিক থেকে গর্ব করি। আর বেদনার কথাটা বললেন, বেদনাটা তো আমাদের মৃত্যুর আগ পর্যন্তই থাকবে। এই শূন্যতাটা তো আর কেউ পূরণ করতে পারবে না, কেউ না। আমাদেরকে পুরো বাংলাদেশটা আমাদেরকে দিয়ে দিলেও এই শূন্যতা পূরণ হবে না। পরে আমি একটু রাগ করছি ওর সাথে, আমার কাছে 20টা টাকা চাইছে, যে 20টা টাকা দাও। আমি বললাম তুই যখন আমার কোনো কথাই শুনবি না, তোর জন্য আমার কাছে টাকা নেই, আমি 1টা টাকাও দিব না। তো খালি ওই 5তলা সিঁড়ি থেকে নামার সময় বললো 20টা টাকা দিলা না তো, মনে রাখো। এই মনে রাখা জীবনের মনে রাখতে হবে। এখন আমার ছেলেকে আমি 20টা টাকা দেইনি, যে আমি ওর সাথে কেন গেলাম না আমি ওর সাথে। ওর সাথে গেলে তো অন্তত পক্ষে ওরে আমি এই গুলিটা খেয়ে আমার বাচ্চাটা রাস্তায় পড়ে থাকতো না, কোনো ট্রিটমেন্ট পায় নাই। এমন তো না যে আমার ছেলে গুলি খেয়েই একদম সাথে সাথেই মারা গেছে, কিছু তো জান অবশ্যই ছিল। আমি ওর মুখ থেকে শেষ মা ডাকটাও শুনতে পাই নাই। ওখানে কি বলতেছিল, মা বলতেছিল, আমার বাচ্চা কতক্ষণ না চিল্লাইছে মা বাঁচাও। আমরা শহীদ পরিবার, আমরা সব সময় আতঙ্কের মধ্যে চলাফেরা করতেছি। এই পদগুলা কিভাবে পাইলো? আমাদের বাচ্চার রক্তের বিনিময়ে পাইছে। তারা আমাদের বাচ্চাদের জন্য কি করতেছে? তারা প্রোটোকল নিয়ে চলাফেরা করে, আমাদের জন্য কি করতেছে? আমরা হুমকি ধমকি শুনতে পাই, এর ব্যবস্থা নিছে? নেয় নাই। শুধু কথার বেলায়, ভাষণের বেলায় 2-1টা শহীদ পরিবারকে সামনে রেখে তখন বলে যে আমরা শহীদ পরিবারের জন্য আছি, শহীদ পরিবারের পাশে আছি। কে পাশে আছে? আমাদের কেউ আছে? চোখের সামনে যে পরিস্থিতি দেখতেছি, আমার তো মনে হয় না যে সেরকম বাংলাদেশ আমাদের বাচ্চারা মানে যে বাংলাদেশের জন্য জীবন দিল, যে বাংলাদেশ তৈরি করতে চাইছিল, যে এখানে আপনার মানে সুশৃঙ্খল একটা বাংলাদেশ চাইছিল তারা, সেটা তো মনে হয় না আদৌ পাবো আমরা। বলা হয় দুনিয়ার সবচেয়ে ভার বাবার কাঁধে সন্তানের লাশ। আহনাফের বাবা নাসিরউদ্দিন আহমেদ বলছিলেন, সেই দিনের সবচেয়ে নির্মম ভার পুত্রের লাশ কাঁধে নেওয়ার শোক সইবার কথা। আমি তো মনে করছিলাম ও আমাকে কবরে রেখে আসবে। আমি যখন নামাই মনে ছিল ওর সাথে আমিও চলে যাই, কিন্তু কেমন স্বার্থপর বাবা দেখেন, দিন চলে যাচ্ছে, আমরা ঠিকই মাটিতে শোয়াতে আসছি, আমরা ঠিকই দিবে আর খাচ্ছি, ঘুরছি, ফিরতে, কিন্তু আমার ছেলেটা মাটিতে শুয়ে। আমি তো চিন্তা করতে পারিনি যে আমার হাতে আমি ওর নাম
কবরে নামাতে আসবে, যেখানে ও আমাকে নামানোর কথা। আমি সবসময় আগে মানুষের থেকে শুনতাম যে বলে যে সবচেয়ে ভারী জিনিস পৃথিবীর মধ্যে, সবচেয়ে ভারী বস্তু বলে বাবার কাঁধে সন্তানের লাশ। তা আমি আমার বন্ধু বান্ধবের বলতাম যে দেখ কি বলিস না বলি, পাথর ভারী ভারী একটা মানুষ কত কারো জন্য হতে পারে। ওই দিন আমি টের পাই যে সারা দুনিয়াটা মনে আমার কাঁধের উপর দিয়ে দিচ্ছে। বাস্তব প্রমাণ অভিজ্ঞতা আমার সেদিন দেখছি যে আসলে জিনিসটা মানে এটা নেওয়া যায় না। অনেকে তো বলে ভার, আসলে ভার না। দেখা যায় কি আপনি, আল্লাহ মাফ করুক, আমি চাই না যে এরকম পরিস্থিতি কারো আসুক, হাঁটতে গেলে মনে হয় আর হাঁটা জানা, ওইটাই মনে হয় সবাই বলে যে এত ওয়েট, মানে মনে হইতো যে 2 পায়ে আমার মানে সিমেন্ট করে দিচ্ছে। তিনি শহীদ আহনাফের সঙ্গে কাটানো সময় স্মৃতিচারণ করতে যেয়ে বলেন, দাবা নিয়ে আসে, আমরা দুজনে দাবা খেলতাম। পরে যখন হেরে যেত আমার সাথে খুব রাগারাগি করতো, না তুমি পারো না, বুঝো না, তুমি এটা রং চাল দিছো। দেখো বাবা এমনি না এমনি। পরে দেখলাম যে আমার মন খারাপ করে, পরে 2 বা 3 বার আমি জিতে দিই, ইচ্ছে করিত আমি হারি, তখন একটু দেখি খুশি, তখনই খুশি হয়ে যায়। তো এই জিনিসটাই আমার কাছে খুব ভালো লাগে, যখন প্যান্ট ধরে টানে ছাড় দেয়, বাবা আমার 20টা টাকা হবে, আমি বাবা এখন বিরক্ত করে না, তুমি এখন দাও না বাবা, খোঁজাতে কত। তো এই জিনিসটা আমার এখন বেশি মনে পড়ে, মানে আমার কাছে খুব খারাপ লাগে, এটাই কষ্ট লাগে। আর ওই কোন সময় মানে ওর চাহিদা ছিল কি খালি 20 টাকা, 20 টাকার উপরে চাইতো না। তো আমি গেলাম, বা এত বন্ধু বান্ধব কলেজে পড়ে যে অনেকে আছে না 50 টাকা 100 টাকা চায় না, ওই খালি 20 টাকা। আমি গেলাম 20 টাকা কী করবো, ফুচকা খাবো। ও অনেক ফুচকা ভালোবাসতো। তো আমি ছেলে দিদি করতাম, ফুচকা খেলে তোমার পেট খারাপ করবে, খাওয়া না, এগুলো মাঝে মধ্যে আবার দিতাম না। তো লাস্ট যখন 4ই আগস্ট ওই আমি অফিসে যাওয়ার সময়, তখন আমি বলে বাবা তুমি আজকে বেরোয় না, আমি যাওয়ার সময় বলছি। এটি আমাকে সবচেয়ে বেশি প্যারা দেয়। তারপরে ওর মা আর ওই ভাই তো ওই রুমে একসাথে ঘুমায়, আমার সাথে ঘুমাইতো। তো এখন আমি একা ঘুমাই, মাঝে মধ্যে আমার খুব খারাপ লাগে। ওর স্পষ্ট আমি মাঝে মধ্যে অনুভব করি যে আমার পাশে মনে হয় শুয়ে আছে। ঘুমাইতে পারি না আমি এখন ঠিক মতো, হঠাৎ পাগলের মতো লাগে। মানে আমার ভিতরে যে কি একটা চাপা কষ্ট, আমি এটা বুঝাইতে পারতাছি না কাউকে। আমি মানে মনে হইতেছে আমার ভিতরে কেউ পাথর একটা চাপা দিয়ে। আমার ছেলে শহীদ হওয়ার জন্য এত সুন্দর একটা দেশ রাষ্ট্রপতি, কিন্তু কি এখনো তো আমরা মানে মানে আশ্চর্য মতো রয়েছে যে এখনো সেই স্বাধীনতা তো এখনো পাইনি। একটা বছর হয়ে গেল, এখন আমরা বিচার পাইনি, একটা আসামি এখন ধরা হচ্ছে না। তো এগুলা তো একটা আমাদের রঙ্গমঞ্চের মধ্যে রেখে দিচ্ছে। তা আমাদের ছেলে যে জীবন দিয়ে গেল, এত সুন্দর দেশ একটা এনে দিল, তো এই বিনিময়ে কি পেল? তা আমরা সরকারের কাছে একটাই দাবি যে সুষ্ঠু বিচারটা আমরা চাই। দাদা আমার ছেলে সুষ্ঠু বিচার মরার আগ পর্যন্ত আমরা দেখে যেতে পারি। সবারই একটাই কথা যে আমরা বিচার চাই আমরা। আমি মাঝে মধ্যে এসে বকাতাম, নেট বন্ধ করে দিতাম। তো আমি সবসময় একটা জিনিস বকাতাম, আবার ওর পরীক্ষা চলতেছে তো আমি বলতাম খালি বাবা ঘুমা, রাত বাজে 2টা 2:30 বাজে ঘুমাও। তো এই জিনিসটা না আমার কাছে মানে আজও আমার কাছে মানে সুই যেমন একটা খোঁচা লাগলে মানে বিঁধলে কেমন লাগে না, সেই জিনিসটা আমার বুকের মধ্যে চিন করে ওঠে। যে এই কথা আমার মনে হয় যে আমার কথাটা তার লেগে গেছে, যে আমি এই কথা বলতাম না যে ঘুমা, যে আমার ছেলে আজীবন এভাবে ঘুমায় যাবে। এই জিনিসটা মানে আমি মাথার থেকে সরাতে পারতেছি না। আমি মাঝে মধ্যে আন্ধারে কাঁদি, ছাদে গিয়ে কাঁদি। মাঝে মধ্যে এত কষ্ট খারাপ লাগে, আমি এটা বুঝাইতে পারি না কারণ একা। একদিন আমি বাসায় কেউ ছিল না, কেন জানি আমার মনে ছিল চিল্লায় মনে কাঁদলে একটু ভালো লাগবে। আমি চিৎকির বেড়া ছাদে কাঁদছি, আমি অনেক চিল্লায় কাঁদছি মনটা না হালকা করতে, কিন্তু হালকা তো হয় না। তার কান্না আবেগতাড়িত করে তোলে আমাদেরও। তাই তিনি একটু স্বাভাবিক হলে আমরা জানতে চাই তার বর্তমান অবস্থার কথা। সেই ফ্যাসিস্ট রয়ে গেছে এখনো, যার দেয় ইয়েরা, আর পুলিশের জায়গায় সেই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা রয়ে গেছে। একটা জিডি করতে গেলে, কিংবা সেদিন কয়েকদিন আগে আমার বাসতে গেছে থানায়, মিরপুর থানায় জিডি করার জন্য, তারা তাল বাহানা করতেছে এই না ওই না, এই ঘুষ এখনো আছে। সেই
ফ্যাসিস্টরা রয়ে গেছে, ইয়ের মধ্যে ভুগতাছি, টেনশনে ভুগতাছি রাতে যে কখন আমাদের ক্ষতি না করে দেয়, ভয়ে কিছু বলতেও পারি না, থানার আমরা সহযোগিতাও পাচ্ছি না। তো আমার ছেলে তো এরকম চাইনি। শুধু তো আমরা না, এটা সকল শহীদ পরিবারে একই প্রবলেম। তো শুধু আমার ছেলে না, আবু সাইদ, মুগ্ধ, যে আরও হাজারো যে ছেলে পেলে যে জীবন দিল, তো কী লাভ হলে? রক্তের বিনিময়ে আমরা কি পেলাম? আমরা তো চাইছিলাম একটা সুন্দর বাংলাদেশ, যে একটা সুন্দর বাংলাদেশ, আমরা সুন্দরভাবে চলতে পারবো, সব কিছু সুন্দরভাবে থাকবে। সেই স্বাধীনতা আমরা তো পাইনি এখনো। আমাদের একটাই আশা, যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি, আর এই দেশে জানি আর দ্বিতীয় ফ্যাসিস্ট আর না হয়, আর কোনো ছেলেদের জানি এভাবে রক্ত দিয়ে জীবন দিতে না হয়। যেভাবে চাচ্ছি আমরা, তো বিচার দ্রুত করা দরকার। একটা বছর এগুলো তারা এইভাবে আস্তে আস্তে করে, তো এটা আর যে কত বছর লাগবে, তো এটা তো আমরা অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছি যে কবে বিচার, আদৌ কি বিচার পাবো, আমরা কি বেঁচে থাকা অবস্থায় কি বিচার দেখে যেতে পারবো, এটাই এখন আমরা সন্দেহের মধ্যে আছি, ধোঁয়াশার মধ্যে রয়ে গেছি আমরা। শহীদ আহনাফের ছোট ভাই ইফতেখার আহমেদ আরভিন। আমার ভাই চিরতরে ঘুমিয়ে গেছে প্রতিবেদনটি প্রকাশের পর আরভিনের কান্নায় কেঁদেছিল দেশ। সেই আরভিন এখন পড়ছে তার ভাইয়েরই শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানেই খুঁজে বেড়ায় তার ভাইকে। বিএএফ শাহিন কলেজ থেকে প্রকাশিত ম্যাগাজিনে সে লিখেছে তার ভাইকে নিয়ে না বলা কথাগুলো। ছোট্ট আরভিন শুধু ভাই হারায়নি, হারিয়েছে তার খেলার সাথী। ভাইয়ের সঙ্গে 4 আগস্ট আন্দোলনে যেতে চেয়েছিল আরভিন, কিন্তু ভাই তাকে সঙ্গে নেয়নি। ভাইয়াকে অনেক বলেছিলাম যে ভাই আমিও তোমার সাথে আন্দোলনে যাই। ভাইয়া বলছে যে ছোটরা তো এখানে যায় না, এখানে যে তোমার লাভ নাই, ওখানে গোলাগুলি হচ্ছে, ওইখানে গেলে তুমি ভয় পাবা, তুমি যেও না। অত 4 আগস্ট গেলে ভাইয়াকে ফিরায় আনতাম। ভাইয়াকে বলতাম ভাইয়া চলো, কিন্তু ফিরায় আনতাম। ভাইকে যখন খুব মিস করে তখন কি করে তা জানতে চাইলে আরভিন বলেন, পড়ালেখায় কেউ সাহায্য করছে না, গান বাজনাও চলতেছে না, খেলাধুলাও করতে পারছি না, সারাদিন একা থাকি। ভাইয়াকে অনেক মিস করি, যে ভাইয়া আর খেলে না আমার সাথে, কথা বলে না। ভাইয়ের কথা মনে পড়লে ভাইয়ের সাথে তো আর কথা বলতে পারি না, ভাষায় তো আর কথা বলতে পারি না। হ্যাঁ, যখন আমি ভাইয়াকে মিস করি তখন ভাইয়ের কবরের কাছে যে আমি কথা বলতে থাকি, কিন্তু ওইখানে তো গিয়ে লাভ নেই। কিন্তু ভাইয়া তো আর আমার সাথে কথা বলছে না। হয়তো ভাইয়া শুনতে পারছে যে আমি ভাইয়ের সাথে কথা বলছি, মানে একটু কষ্টটা দূর হয়। ভাইয়ের সাথে যদি কথা হইতো তাহলে ভাইয়াকে বলতাম ভাইয়া বেশিক্ষণ থাইকো না আন্দোলনে, কেন কি সেদিন সবচেয়ে ভয়ানক পরিস্থিতি ছিল। ভাইয়াকে বলতাম যে ভাইয়া তুমি বেশিক্ষণ থাইকো না, চলে আইসো, আমরা কিন্তু গেম টেম খেলবো। বলতেও পারলাম না। ভাই আহনাফ যাওয়ার আগে তাকে বলে গিয়েছিল ফিরে এসে 2 ভাই একসাথে গিটার বাজাবে, রাত জেগে গান করবে। সেই গান আর গাওয়া হলো না তাদের। ভাই নেই 1 বছর, রয়ে গেছে তার শখের গিটারটি। সেটা নিয়েই ভাইয়ের বাজানো নোটগুলো একাই বাজানোর চেষ্টা করে আরভিন। কিন্তু সাথে বাজানোর জন্য নেই বড় ভাই আহনাফ। ভাইয়ের পূরণ না হওয়া স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চায় ছোট ভাই আরভিন। শুধু শহীদ আহনাফ নয়, তার ভাইয়ের মতো ঘাতকের গুলিতে প্রাণ হারানো সকল ভাই বোনের হত্যার বিচারের দাবি
আরভিনের। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।